আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইনোভেশন অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অটোক্যাড 2 এর মডিফাই টুল সম্পর্কে জানবো এবং এর বাস্তব প্রয়োগ দেখব। এর আগের ভিডিওতে আমরা ড্রয়িং টুল সম্পর্কে জানছি এবং এর প্রয়োগিক দিক সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওটার লিংক আমি নিচে দিয়ে দেব। আপনারা যারা ভিডিওটি মিস করছেন তারা এখান থেকে প্রথম পার্টটি দেখে নেবেন, তারপরে এই দ্বিতীয় পার্টটি দেখবেন। তো মডিফাই টুলস কি? মডিফাই টুলস হচ্ছে ড্রয়িং টুলস থেকে আমরা যে ড্রয়িংগুলো করব সেইগুলোকে মডিফাই করে নির্দিষ্ট আকার আকৃতিতে দেওয়া, এবং মডিফাই টুলস ড্রয়িংকে অনেকটা সহজ করে দেয়। আমরা যখন এর ব্যাপক আলোচনা যাব তখন বিষয়টা আরো পরিষ্কার হবে। তো মডিফাই টুলসে প্রথম যে টুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুভ টুলস। মুভ মানে হচ্ছে সরানো। আমি এটা লাইন আঁকলাম, এল এন্টার, একটা লাইন আঁকলাম, আর একটা লাইন আঁকি, দুইটা লাইন আঁকলাম। তারপরে আমি চাই এই লাইনটা এপাশে সরিয়ে আনবো। তো সরাবো কিভাবে? আমরা মুভ কমান্ডের মাধ্যমে এই লাইনটা দিক থেকে সরাতে পারি। তো মুভ কমান্ডের জন্য আমি এখানে সরাসরি মাউসের কার্সর দিয়ে ক্লিক করে মুভ কমান্ড চালু করতে পারি, অথবা কিবোর্ডে এম এন্টার প্রেস করে মুভ কমান্ড চালু করতে পারি। তো মুভ কমান্ড চালু করার পরে আমাকে প্রথমে যেটা করতে বলছে সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। এখানে বলা আছে সিলেক্ট অবজেক্ট। তো আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, যে অবজেক্টটা আমি মুভ করতে চাই। তারপরে একটা এন্টার দিলাম, আমার সিলেক্ট সম্পূর্ণ হলো। এবার আসছে স্পেসিফাই দ্য বেস পয়েন্ট। স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্ট কোনটা হবে? তা বেস পয়েন্ট হচ্ছে আমি যে পয়েন্টটিকে বেস করে আমি অবজেক্টটাকে মুভ করতে চাই, সেটাকে বেস পয়েন্ট বলে। আমি এখানে যে কোনো এই ড্রয়িং শিটের যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমার সেই পয়েন্টটা হবে এই অবজেক্টের বেস পয়েন্ট। তো আমি যদি এই অবজেক্টের এই প্রান্ত ভাগে ক্লিক করি, তাহলে খেয়াল করেন আমার মাউসের কার্সরের সাথে ওই অংশটা লেগে আছে এবং আমার অবজেক্টটা আমার মাউসের কার্সরের সাথে মুভ হচ্ছে। আমি যে কোনো জায়গায় নিয়ে আমি যদি এই প্রান্তে নিয়ে এটাকে লাগিয়ে দিই, তো দেখুন আমার অবজেক্টটা কিন্তু এখান থেকে এখানে এসে মুভ হয়েছে। তো আমি যদি ওই অংশটা না ধরে অন্য অংশ ধরে মুভ করতাম, আমি খেয়াল করেন মুভ এন্টার, অবজেক্টটা সিলেক্ট করলাম, আবার এন্টার দিলাম, তারপরে যে কোনো বেস পয়েন্ট হিসেবে আমি এখানে ক্লিক করলাম। তারপরে আমি চাই যে ওই অবজেক্টটা ওই লাইনের মাথায় গিয়ে মিশবে, তাহলে কিভাবে মিশাবো? আমি এভাবে 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 নিয়ে এভাবে এভাবে মেশানো যায়। তাহলে এটা ভালো, নাকি আমি প্রথম যে সিস্টেমটা দেখিয়েছি সেটা ভালো? অবশ্যই আগের সিস্টেমটা ভালো। তো বেস পয়েন্ট সিলেক্টের ব্যাপারে আমাদের খুবই সিনসিয়ার হতে হবে, কারণ বেস পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টের সাপেক্ষে আপনি এই অবজেক্টটাকে মুভ করে অন্য একটি অবজেক্টের সাথে লাগাবেন বা সরাবেন। তো মডিফাই টুলসের ক্ষেত্রে বেস পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেস পয়েন্ট সিলেক্টের ক্ষেত্রে আপনি হচ্ছে বুদ্ধিমত্তা ব্যবহার করবেন, কৌশল ব্যবহার করবেন। যে পরের টুলসটা হচ্ছে রোটেট টুলস। কোনো একটি অবজেক্টে ঘুরানোর জন্য নির্দিষ্ট কেন্দ্রের সাপেক্ষে যদি একটা অবজেক্ট ঘুরাতে চান, সেক্ষেত্রে এই রোটেট টুলস ব্যবহার করা হয়। রোটেট টুলসে আমরা সরাসরি মাউসের কার্সরে ক্লিক করে রোটেট টুল চালু করতে পারি, অথবা কিবোর্ডে লিখব আর ও এন্টার। প্রথম ক্লিক করার পরে বলতে হচ্ছে সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটা আপনি রোটেট করতে চান। আমি এই অবজেক্টটা রোটেট করতে চাই, আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে একটা এন্টার দিলাম। আমার যে রোটেট কমান্ড সিলেক্ট হলো, এরপরে হচ্ছে আমার রোটেট করার পালা। বলতেছে স্পেসিফাই দ্য বেস পয়েন্ট। বেস পয়েন্ট কোনটা হবে? একইভাবে আমি কোন পয়েন্টের সাপেক্ষে এই অবজেক্টটা ঘোরাতে চাই। আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি, খেয়াল করুন এই পয়েন্টটার সাপেক্ষে আমার কিন্তু লাইনটা ঘুরতেছে। আমি যদি আবার খেয়াল করেন আরও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর আবার একটা এন্টার দিলাম, এবার বেজ হিসেবে মাস পয়েন্ট সিলেক্ট করলাম, এবার দেখেন মাস পয়েন্টের সাপেক্ষে এটা কিন্তু ঘুরতেছে। আবার যদি আমি বাহিরের কোনো জায়গায় আমি বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করি, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু এটা ঘুরতেছে।
তো এটা হচ্ছে বেস পয়েন্ট। তো বেস পয়েন্ট সিলেক্টের ক্ষেত্রে সিনসিয়ার হতে হবে, এটা আমি আগেই বলছি। তো চলুন এবার আমরা একটা নির্দিষ্ট দিকের সাপেক্ষে কিভাবে রোটেট করব সেটা শিখি। আরও এন্টার, রোটেট এন্টার, তারপরে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করলাম। তারপরে আমি এই বিন্দুর সাপেক্ষে এটাকে রোটেট করব। আমি চাই এটা 90 ডিগ্রি রোটেট হবে। তো আমরা যে এই মাউসের কার্সরের সাথে যে শূন্য লেখা দেখতে পাচ্ছি, এইটা আসলে কোণের মান, কত ডিগ্রি কোণে আমরা এটা রোটেট করব সেটাকে আমরা এই কোণের পরিমাণ যখন দিয়ে দেব তখন সেটা তত ডিগ্রি কোণে রোটেট হবে। আমি যদি এখানে 90 ডিগ্রি দিলাম, এন্টার দিলাম, তখন এটা কিন্তু 90 ডিগ্রিতে রোটেট হয়ে আছে। আমরা রোটেটের মাধ্যমে কোনো অবজেক্টকে ঘোরাতে থাকি, ঘোরাতে এই রোটেট কমান্ড ব্যবহার করা হয়। তো আমরা যদি এই লাইনটা ঘুরাই, আরও এন্টার, সিলেক্ট অবজেক্ট, রোটেট 30 ডিগ্রি, এন্টার, অবজেক্টটা কিন্তু 30 ডিগ্রিতে ঘুরে আছে। সো পরের কমান্ডটা হচ্ছে ট্রিম কমান্ড। তো ট্রিম কমান্ড কি? ট্রিম হচ্ছে কাটা। কোনো লাইনকে কোনো লাইনের সাপেক্ষে যদি কাটতে চাই তখন আমরা ট্রিম কমান্ড ব্যবহার করি। তো দেখুন আমি এখানে আরেকটা লাইন আঁকলাম। তো আমি চাই এই লাইনের এই অংশটা, এই যে মাথাটুকু আছে এই অংশটুকু কাটা যাবে। এই জন্য আমার ট্রিম কমান্ড ব্যবহার করতে হয়। টি আর এন্টার, প্রথম একটা এন্টার দেওয়ার পরে বলতেছে সিলেক্ট অবজেক্ট ওর সিলেক্ট ওয়াল। তো সিলেক্ট অবজেক্ট বলতে বোঝানো হয়েছে যে যে অবজেক্টের সাপেক্ষে আমি অন্য অবজেক্টটি কাটতে চাই সেই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এই লাইনটা কাটতে চাই, এই অংশটুকু মানে এই লাইনের পরের অংশটুকু আমি কাটতে চাই, সেক্ষেত্রে এইটাকে অবজেক্ট বোঝানো হয়েছে প্রথম ক্লিকের পর। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপর এন্টার দিলাম। তারপর এবার বলতে হচ্ছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম। তো আমি এই অংশটা ক্লিক করার সাথে সাথে দেখেন লাইনটা কিন্তু কেটে গেছে। আর যদি টি আর একই সাথে আমি দুইটা এন্টার দেই, তার মানে সিলেক্ট অবজেক্ট অল, পুরো অবজেক্টগুলো সবগুলোই এটার এজ হিসেবে সিলেক্ট হয়েছে। আপনি যেখানে ক্লিক করব, যে অংশে ক্লিক করব সেই অংশ কিন্তু এখন কেটে যাচ্ছে। ট্রিম, টি আর ডাবল এন্টার, ট্রিম অল। এখন আমি যেখানে ক্লিক করব সে অংশই কেটে যাবে। তবে খেয়াল করার বিষয় হচ্ছে কখনোই সিঙ্গেল অবজেক্ট কাটবে না যদি কোনো অবজেক্ট একটা লাইন থেকে আরেকটা লাইনের উপরে না থাকে। যেমন এই লাইনটা আমি যদি এখানে দেই, এবার যদি ট্রিম করি, ডাবল এন্টার দিলাম, এই অংশটা কিন্তু এখন কাটতেছে। কিন্তু কখনোই সিঙ্গেল লাইন কখনো ট্রিম করে না, ট্রিম কাজ করে না সিঙ্গেল লাইনের উপরে। তো ট্রিম কমান্ডে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টি আর, আমি আরেকটা লাইন এখানে এঁকে নিই, টি আর এন্টার, সিঙ্গেল এন্টার দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট অল, আমি আরেকটা এন্টার দিলাম। এবার দেখেন আমার মাউসের কার্সরের সাথে লেখা আছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম ওর শিফট সিলেক্ট টু এক্সটেন্ড। এক্সটেন্ড করার জন্য যদি আমি এই লাইনটা এ পর্যন্ত লম্বা করতে চাই, সেক্ষেত্রে আমি শিফট প্রেস করে যদি এই লাইনটার উপর ক্লিক করি, দেখেন এক্সটেন্ড হয়ে আসছে। এক্সটেন্ডটা কি? ট্রিমের জাস্ট বিপরীত। ট্রিমের কমান্ডের সাহায্যে আমি টি ডাবল এন্টার, টি আর ডাবল এন্টার, ট্রিম আমি কাটলাম। আর শিফট প্রেস করে আমি আবার এই লাইনটা ক্লিক করলাম, আবার লাইনটা পর্যন্ত বর্ধিত হলো। এক্সটেন্ড মানে বর্ধিত করা। তো যদি মানে একই কমান্ডের সাহায্যে আপনি একই সাথে দুইটা কাজ করতে পারেন। আবার শুধুমাত্র এক্সটেন্ড কমান্ডের জন্য রয়েছে ইএক্স কমান্ড। ইএক্স দেখেন এক্সটেন্ড, এক্সটেন্ড কমান্ড, ইএক্স এন্টার, এক্সটেন্ড, তারপরে আরেকটা এন্টার, তারপরে এই লাইনের মাথা দিলে কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে। তো একইভাবে যদি আমি এবার শিফট প্রেস করতাম, শিফট প্রেস করলে কিন্তু বিপরীত যেটা হবে, আপনার মাউসের কার্সারের সাথে লেখা সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড ওর শিফট সিলেক্ট টু ট্রিম। এবার শিফট প্রেস করলে আমি এটা ট্রিম করতে পারতেছি। অর্থাৎ এক্সটেন্ড কমান্ড ব্যবহার করে আমি যদি শিফট কমান্ড চাপি তাহলে ট্রিম হবে। মানে ট্রিম এবং এক্সটেন্ড দুইটা বিপরীত
কমান্ড। তারপর আছে কপি। কপি হচ্ছে কোনো একটি অবজেক্টকে কপি করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। কপি কমান্ডের জন্য আমরা কিবোর্ডে লিখব CO এন্টার। সিঙ্গেল এন্টার দেওয়ার পরে বলছে সিলেক্ট অবজেক্ট। আমি এই অবজেক্ট দুটো সিলেক্ট করলাম, তারপর এন্টার দিলাম, আর সিলেক্ট সম্পূর্ণ হলো। বলতেছে সিলেক্ট দ্য বেস্ট পয়েন্ট। দ্য বেস্ট পয়েন্ট কোনটা হবে, আমি এই পয়েন্টটা বেস্ট ধরে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। যেখানে যতগুলো ক্লিক করব, আমি যেখানে ক্লিক করব সেখানে কিন্তু অবজেক্টটা কপি হচ্ছে। যতগুলো ক্লিক করব ততগুলো কপি হচ্ছে। এরপরে রয়েছে মিরর কমান্ড। মিরর কমান্ড কি? মিরর কমান্ড হচ্ছে, মিরর মানে হচ্ছে আয়না। আমি আয়নার সামনে যদি দাঁড়াই, তাহলে আমাকে আরেকটা কপি কিন্তু আয়নার ভিতরে দেখা যাবে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আয়নার ভিতরে আমাকে বিপরীতমুখী দেখা যায়। আয়নার ভিতরে প্রতিবিম্ব যেটা তৈরি হয় সেটা সবসময় বিপরীতমুখী হয়। তো ঠিক একইভাবে এখানে মিরর বলতেও আমি যদি এই অবজেক্টটাকে মিরর করে দেখাই, তো মিরর করার জন্য আমরা কি করব, MI এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, তারপরে বলতেছে মিরর লাইন, স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। মিরর লাইনটা কি? মিরর লাইন হচ্ছে আয়নার যে ফেস সেটাকে মিরর লাইন বলা হয়। আমি যদি আয়নার সামনে দাঁড়াই, আয়না থেকে আমি যত দূরে আছি, অবজেক্টের যে প্রতিবিম্বটা আছে সেটা কিন্তু তত দূরে সৃষ্টি হয়। আমি যদি এখানে মিরর লাইন দেখাই, যে অবজেক্ট থেকে এতটুকু দূরে প্রথম মিরর লাইন দিলাম, তারা বলতেছে সেকেন্ড মিরর লাইন। মিররটা কোন অবস্থায় আছে? মিররটা কি শোয়ানো আছে, দাঁড়ানো আছে? একদম মিররটা যেভাবে থাকে আমাদের প্রতিবিম্বটা কিন্তু সেভাবেই আমাদের তৈরি হয়। মিরর যদি আমার শোয়ানো থাকে তো প্রতিবিম্ব কিন্তু কখনো দাঁড়ানো থাকে না, প্রতিবিম্ব শোয়ানো থাকে। তো সেজন্য আমরা মিরর লাইন দ্বিতীয় পয়েন্টটা নির্ধারণ করে আমার মিরর কোন অবস্থায় আছে। তো মিরর লাইনটা যদি আমি সোজা দিতে পারি, তাহলে এবার দ্বিতীয় পয়েন্ট সিলেক্ট করার পর বলতেছে ইরেজ সোর্স অবজেক্ট। আপনি কি সোর্স অবজেক্টকে ডিলিট করতে চান? না, অবশ্যই না। যে জন্য আমরা এন্টার দেবো। আমরা দুইটা অবজেক্টই রাখতে চাই। তো এবার দেখুন, আমি এই বরাবর মিরর লাইন টানলাম। তো এখান থেকে এই অবজেক্টটা যত দূরে আছে, মিরর লাইন থেকে এই অবজেক্টটা কিন্তু তত দূরে আছে। তো আমি যদি মিরর লাইনটা এভাবে দেখাই, MI এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, এটাকে আমি মিরর লাইন ধরি, তো দেখেন একদম অবজেক্টের সাথে লেগে এই অবজেক্টের বিপরীতমুখী আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে। তো মিররের কাজ হচ্ছে এটা। এবার রয়েছে ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডটা কি? এন্টার, দুইটা লাইন আঁকলাম। লাইন আঁকার পরে আমি এই লাইনটাকে একটু এদিকে আগাই দিলাম। এখন আমি চাই এই লাইনটার মাথার সাথে এই লাইনটার মাথা যুক্ত হবে। তো আমি কিভাবে করতে পারি? আমি এভাবে লাইন টেনে 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 এটা যুক্ত করতে পারি। কিন্তু এটা কি সঠিক উপায়? অবশ্যই না। তাড়াতাড়ি প্রফেশনাল মানের কাজ করার জন্য আমরা ফিলেট কমান্ড ব্যবহার করব। তো দেখি ফিলেট কমান্ড কিভাবে কাজ করে। আমরা ফিলেট কমান্ডের জন্য F এন্টার দিব। প্রথমে তারপরে একটা এন্টার দেওয়ার পরে আমি জাস্ট যে অবজেক্টগুলোকে ফিলেট করতে চাই সেই অবজেক্ট দুটোকে সিলেক্ট করবো। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আমি ফিলেট হয়ে গেছে। আবার দেখাচ্ছি, F এন্টার, মাউসের কার্সর থেকে জাস্ট এটাকে এবং এটাকে ক্লিক করলাম, এটা কিন্তু ফিলেট হয়ে গেছে। তা আমি চাই যে অবজেক্টটা এখানে কৌণিকভাবে ফিলেট হয়েছে, আমি চাই না এটা একটা রাউন্ড আকৃতিভাবে ফিলেট হবে। তো সেটা কিভাবে করব? আমি জাস্ট আবার ফিলেট কমান্ড দিলাম, F এন্টার, তারপরে এখানে দেখেন রেডিয়াস একটা অপশন আছে, রেডিয়াস। আমি F এন্টার দেওয়ার পরে R এন্টার দেবো, আর এ ফর রেডিয়াস। তারপর রেডিয়াসের মান দিব, রেডিয়াসের মান আমি সাপোজ 3 দিলাম, 3 এন্টার। তারপরে আমি এই অবজেক্টটা এবং এই অবজেক্টটা সিলেক্ট করলাম।
তারপরে আমরা এখানে দেখি এই অবজেক্টটা কিন্তু কৌণিকভাবে সিলেক্ট হয়নি, রাউন্ড আকৃতিতে সিলেক্ট হয়েছে। আমি যদি এই ফিলেটের রেডিয়াসের মান আরো বাড়িয়ে দিই, এফ এন্টার আর এন্টার, এখানে 10 দিলাম রেডিয়াসের মান, এবার দেখি এটা কিন্তু আরো বড় আকৃতিতে ফিলেট হয়েছে। তো ফিলেট কমান্ডের ভিতরে আর একটা কমান্ড রয়েছে, চেম্পার কমান্ড। চেম্পার চেম্পার হচ্ছে, এখানে আমরা রাউন্ড আকৃতিতে কাটা হয়েছিল অবজেক্টটা, কিন্তু আপনি যদি চান যেটা রাউন্ড আকৃতি হবে না, এটা এখানে একটা জাস্ট এখানে একটা লম্বালম্বি বা একটা আড়াআড়ি দাগ হবে, এভাবে দাগ হবে, তো সেটাকে চেম্বার বলে। চেম্বার কমান্ডের জন্য আমি দেখব CH CHAMFER সব লিখতে হয় না, CHM লিখলে চেম্বার আসে, অথবা আপনি এখান থেকে ডিরেক্ট চেম্বার কমান্ড নিতে পারেন। তো আমরা শর্টকাট কিভাবে লিখবো, CHAM লিখলে আমাদের চেম্বার চলে আসে, তারপর এন্টার দেবো, চেম্বার কমান্ড চালু হয়েছে। তারপর জাস্ট আমরা সিলেক্ট ফার্স্ট লাইন ফর চেম্বার, আমরা ফার্স্ট লাইন সিলেক্ট করলাম, তারপর বলতে সিলেক্ট সেকেন্ড লাইন আর শিফট টু অ্যাপ্লাই কর্নার, আচ্ছা সেকেন্ড লাইন সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখন দেখুন কোনো চেম্বারই হয় না, আমার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলে গেছে, চেম্বারের পরিমাণ দেওয়া হয়নি যে আমরা কতটুকু চেম্বার দিতে চাই। তো আবার CHAM চেম্বার চালু হলো, তারপরে চেম্বারের ডিস্টেন্স আমরা কতটুকুতে চেম্বার করতে চাই, এই জন্য ডি দিতে হবে, ডি এন্টার। আমি সাপোজ 20-তে চেম্বার করতে চাই, 20 এপাশে 20 এপাশে 20 দিলাম, এন্টার দিলাম। তারপরে এটা এবং এটা সিলেক্ট করলাম, তারপরে দেখেন আমার 20-তে কিন্তু অর্থাৎ এই কর্নার থেকে এদিকে 20, এদিকে 20-তে লাইনটা কেটে এই লাইনের সাথে এই লাইনে জয়েন্ট হয়েছে, অর্থাৎ এটা চেম্বার হয়েছে, এটাকে চেম্বার বলা হয়। তা আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকবার প্র্যাকটিস করে দেখাচ্ছি। CHAM চেম্বার কমান্ড চেম্বার চলে আসছে, তারপর একটা এন্টার দিলাম, তারপর সিলেক্ট সরি, এবার আমাদের যেটা করতে হবে ডিস্টেন্স দিতে হবে। তো চেম্বার এন্টার দেওয়ার পরে এরপর ডি এন্টার, তারপরে আমাদের চেম্বারের মান দিতে হবে, সাপোজ 15 দিলাম, এন্টার দিলাম। 15 এন্টার দেওয়ার পরে আমার সিলেক্ট ফার্স্ট লাইন, প্রথম লাইন দিলাম, তারপর দ্বিতীয় লাইন সিলেক্ট করলাম, আমার কিন্তু চেম্বার হয়েছে। তো এটাকে চেম্বার বলে। তারপরে রয়েছে তারপরে যে কমান্ডের কাজ শিখবো আমি, সেটা হচ্ছে মিরো স্কেল কমান্ড। স্কেল খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। স্কেল কি, যারা আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি তারা অবশ্যই স্কেল সম্পর্কে ভালো ধারণা থাকবে, আর যারা ইঞ্জিনিয়ার না তারাও যাতে শিখতে পারেন, আমি সেভাবে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি স্কেল সম্পর্কে। স্কেল হচ্ছে কোনো অবজেক্টকে নির্দিষ্ট মাপে ছোট বড় করা, অর্থাৎ এই অবজেক্টটার এ সাইডে যদি 10 ফিট থাকে, এ সাইডে যদি 12 ফিট থাকে, কোনো একদিকে না কমিয়ে সমানভাবে নির্দিষ্ট অনুপাতে কোনো অবজেক্টকে ছোট কিংবা বড় করার জন্য স্কেল ব্যবহার করা হয়। আরো সহজে যদি বুঝে, যে আমরা যখন ম্যাপ আঁকি তখন ম্যাপটা হাজার হাজার কিলোমিটার আমরা ম্যাপের ভিতরে নিয়ে আসি। তো আমরা যদি কখনোই চাইলে হাজার হাজার কিলোমিটার তার সঠিক স্কেলে, মানে 1 কিলোমিটার মানে হচ্ছে 1 কিলোমিটার একটা দাগ এঁকে কাগজে, সেটা কখনোই আঁকা সম্ভব না। আমরা 1 কিলোমিটারকে 1 সেন্টিমিটার কিংবা 1 মিলিমিটারে কনভার্ট করে নিয়ে আসি। তো এই যে 1 কিলোমিটারকে আমরা 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটারে নিয়ে আসলাম, এই যে ছোট করে নিয়ে আসলাম, এটাকে স্কেল বলে। তো আমি স্কেল কমান্ডের সাহায্যে এই অবজেক্টটাকে প্রথমে কি করলাম, স্কেল কমান্ড, স্কেল বাটন অথবা কিবোর্ডে লেখেন এসসিএ লেখে এন্টার দিলেও আমাদের স্কেল কমান্ড চালু হবে, অথবা আমরা এখান থেকে স্কেল কমান্ড নিতে পারি। তো স্কেল লিখলাম, তারপর কিবোর্ডে এন্টার দিলাম, তারপর অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে আবার এন্টার দিলাম, তারপর বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে। বেস পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট স্কেলের ক্ষেত্রে। আমি যে পয়েন্টে সিলেক্ট করব সেই পয়েন্টকে কেন্দ্র করে এটা চারপাশ থেকে ছোট বা বড় হবে। তা আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি,
তারপরে এটা বেস পয়েন্ট হলো। এবারে এই পয়েন্টের সাপেক্ষে আমার অবজেক্টটা বড় ছোট হচ্ছে। তো আমি এবার স্কেলের পরিমাণ দেব। আমি এটা ছোট করতে চাই, সেহেতু আমি এটা 0.5 দিলাম। তারপরে 0.5, তারপর এন্টার দিলাম। দেখেন আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা সেটা এ পর্যন্ত ছিল, এখন কিন্তু নির্দিষ্ট মাপে নির্দিষ্ট অনুপাতে এটা ছোট হয়ে আসছে। আবার একইভাবে এস সি এ এন্টার, তারপরে অবজেক্ট সিলেক্ট এন্টার, বেস পয়েন্ট নিলাম। তারপর যদি এটা 2 দিই তাহলে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে স্কেল কমান্ডের কাজ। তারপর যে কমান্ডের কাজ শিখব সেটা হচ্ছে অফসেট। তো অফসেট কি? অফসেট হচ্ছে একটি কোনো লাইনের সমান্তরালে নির্দিষ্ট দূরত্বে আরেকটি লাইন আঁকা, এটাকে অফসেট বলে। তো আমি যদি চাই এখান থেকে এ পর্যন্ত কপি করে একটা লাইন নেব, আমরা কিন্তু সেটা করতে পারি। যেমন সিও এন্টার, তারপর সিলেক্ট অবজেক্ট এন্টার, তারপরে এখান থেকে এদিকে 10 ফিট দূরত্বে আমি একটা লাইন নেব। তো আমি এখানে জাস্ট ভ্যালুটা দিলাম 10 এন্টার। তো আমার এই যে 10 একক দূরে কিন্তু একটা লাইন তৈরি হয়েছে। তো এটা হচ্ছে কপি। তো এই কপির কাজটা অফসেটের সাহায্যে আরো সহজে করা যায়। তো আমি জাস্ট কিবোর্ডে লিখবো ও এন্টার। তারপরে আমাকে এখানে বলা হয়েছে কপি যে আপনি যে অফসেট করবেন সেটা ডিসটেন্স কত ডিসটেন্স আপনি অফসেট করবেন। তো আমি এখানে ভ্যালু দিলাম 15, তারপর এন্টার দিলাম। এবার সিলেক্ট অবজেক্ট টু অফসেট। তো আমি এই যে অবজেক্টটা অফসেট করতে চাই সেটা সিলেক্ট করলাম, জাস্ট মাউসের কার্সর থেকে এটা ক্লিক করলাম। তারপরে আমি যেদিকে অফসেট করতে চাই সেদিকে মাউসের কার্সরটা নিয়ে ড্রয়িং শিটে ক্লিক করব, তাহলে কিন্তু এটা অফসেট হয়েছে। তো একইভাবে আমি যদি এখন শুধু বারবার এই মাউসের কার্সরের সাহায্যে এভাবে অফসেট করতে থাকি, এটা কিন্তু অফসেট হতে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি অফসেটের যে ব্যবহার সেটা আপনারা বুঝতে পারবেন, এবং এটা অফসেট খুবই একটা ইউজফুল একটা কমান্ড, এবং মোটামুটি ভালোই ব্যবহার হয়, সর্বাধিক ব্যবহার বলা যায় যে অফসেট, বিশেষ করে কোনো বিল্ডিং এর প্ল্যান ড্রয়িং এর ক্ষেত্রে অফসেট খুব আহ, গুরুত্বপূর্ণ একটা টুলস। মডিফাই টুলসের যে ইম্পর্টেন্ট যে টুলসগুলো ছিল এবং যে টুলসগুলোর সচরাচর ব্যবহার হয়, আশা করি সেই টুলসগুলোর ব্যবহার আপনাদেরকে আমি বুঝাতে এবং শেখাতে সক্ষম হয়েছি। তো এবার এই ড্র টুলস এবং মডিফাই টুলসের সমন্বয়ে আমরা একটা ড্রয়িং করব এবং এর প্রয়োগের দিকগুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। আমরা ছোটখাটো একটা বিল্ডিং একটা ফ্লোর প্ল্যান করে ফেলি। তো আমরা এল এন্টার দিয়ে আমি একটা 11 ফিট বাই 11 মিটার এবং 10 মিটার একটা রুম আঁকবো। তো এদিকে আমি 11 এন্টার, তারপরে এদিকে 10 এন্টার দিলাম, এন্টার, জুম করে নিই। তারপরে এদিকে আবার আমি 11 এন্টার এবং এদিকে 10 এন্টার দিয়ে আমি একটা রুমের শেপ নিয়ে আসলাম। তো এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে ওয়াল আঁকা। তো ওয়ালের জন্য আমি অফসেট কমান্ড নেব, ও এন্টার। এরপরে অফসেট দেব। সাধারণত ওয়ালের সাইজ কত মিটার হয়ে থাকে, সাধারণত 0.25 মিটার, 10 ইঞ্চি বা 0.25 মিটার। তারপরে আমরা ওয়ালগুলো অফসেট করব। আমি কিন্তু একবার কমান্ড দিয়েছি অফসেট কমান্ড, এবং একবার মেজারমেন্টটা দিয়েছি। আবার যদি দেখাই আপনাদের, ও এন্টার, আমি ডিস্টেন্স হিসেবে দিয়েছি 0.25 মিটার। তারপরে এবার অবজেক্টগুলোকে আমি জাস্ট বাইরের দিকে অফসেট করতেছি, সিলেক্ট করতেছি এবং বাইরে ক্লিক করতেছি, আর কিন্তু অফসেট হয়ে গেছে। তারপরে এখন এই যে কর্নারগুলো মিশানোর জন্য আমরা কি কমান্ড ব্যবহার করব? আমরা অবশ্যই ফ্লেট কমান্ড ব্যবহার করব। তাই এফ এন্টার। আপনি দেখেন যে ফিলেট হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে? রাউন্ড আকৃতি হয়েছে। আমি তো এভাবে ফিলেট চাইনি। রাউন্ড আকার হওয়ার কারণ কি? রাউন্ড আকৃতি হওয়ার কারণ হচ্ছে, আমি দেখি এফ এন্টার আর এন্টার, এখানে রেডিয়াসের মান 10 দেওয়া আছে। এই রেডিয়াসের মানটা 0 করে দিতে হবে, 0 এন্টার।
এবার আমরা যদি এখানে এবং এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিলেট হচ্ছে। তো একইভাবে যদি চেম্বার করতে চাইতাম, তো চেম্বার যদি এখানে প্রয়োজন নাই, তো আমরা চেম্বার করতেছি না, তো আপনারা অন্য কোথাও এই চেম্বার কমান্ডের ব্যবহার করবেন এবং প্রয়োগ করবেন। তো রুমের শেপ আঁকা হয়ে গেল। আমরা এখন রুমের দরজা দরজা আঁকবো। তো আমি এখানে ছোট একটা লাইন আঁকলাম, এটা জাস্ট একটা কৌশল। আপনার তারপরে এখান থেকে আমি 1 মিটার একটা দরজা আঁকবো, সুতরাং 1 এন্টার দিলাম, তারপরে এই পর্যন্ত দিলাম, তারপরে এখন এই ওয়ালটা কাটতে হবে, এর জন্য আমরা যে কমান্ড ব্যবহার করবো সেটা টি আর ডাবল এন্টার, তারপর ট্রিম করে দিলাম। আমার দরজা কাটা হয়ে গেছে। তারপরে এখানে আমরা একটা চৌকাঠ বা দরজা আঁকবো। দরজার জন্য আমরা একটা চৌকাঠ থাকে, তো অফসেট এন্টার। চৌকাঠের মাপ সাধারণত 0.1 মিটার দেওয়া যায়, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার অনেক বড় চৌকাঠ, তো যা দিলাম। তারপর আমরা একটা চৌকাঠ নির্দেশক চিহ্ন আঁকলাম। তারপরে দরজার যে পাল্লা সেটা আমরা এখানে ওয়ালের সাথে দেখাবো, এটা 1 মিটার দিলাম। তারপরে হচ্ছে দরজার যে পুরুত্ব, দরজার পাল্লার পুরুত্ব সাধারণত 2 সেন্টিমিটার থাকে বা 2.5 সেন্টিমিটার থাকে, আমি 2.5 সেন্টিমিটার দেবো, সেটা 0.025 এন্টার। তারপর আমরা মিটারে ড্রয়িংটা করতেছি, আশা করি আপনারা বুঝবেন। তারপরে এখানে আসছি, আমরা গত ক্লাসে আর্টস এর কাজ শিখলাম, 3 পয়েন্টস একটা আর্টস নিলাম। তারপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিকের মাধ্যমে আমার আর্টস লিখে ফেললাম। আমরা এটাকে একটু এদিকে টেনে জিনিসটা আর সুন্দর করা যায়। তো দরজা আঁকা হয়ে গেল। এবার চাই আমি এই পাশে একটা জানালা লাগবো, আমি জানালার মাঝখান, ওয়ালের ঠিক মাঝখান বরাবর যদি জানালা রাখতে চাই, তাহলে আমরা এই যে মাস পয়েন্ট সিলেক্ট করব, তারপরে এখানে সিলেক্ট করব, তারপর অফসেট করব। তারপরে আমরা জানালা হচ্ছে 2 মিটারের জানালা লাগবে, তো এ পাশে 1 মিটার অফসেট করবো, এ পাশে 1 মিটার অফসেট করবো, পাশে 1 মিটার, পাশে 1 মিটার, 2 মিটার একটা অফসেট করলাম। তারপরে জাস্ট মাঝখানে একটা লাইন দিয়ে দিলে জানালা বোঝাবে। আমি একই, তো আমি তো মোটামুটি একটা রুমের শেপ কিন্তু আঁকা হয়ে গেছে। তো আমি চাই এটা একটা এই পাশে একই আকারে একটা রুম থাকবে। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরিয়ে এটা কপি করব। তো সি ও এন্টার, তা পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার। তারপরে আমি এটাকে নিয়ে এসে এই প্রথম এখানে যদি আমি বেস পয়েন্ট দিই, তাহলে এখানে 2টা ওয়াল হয়ে যাবে। আমি যদি এই ওয়ালের উপরে দেই, তাহলে আমার কিন্তু এখানে একটা ওয়াল হচ্ছে। তো বেস পয়েন্ট কতটা ইম্পর্টেন্ট আশা করি এই প্রয়োগটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। তো এখানে লাইন 2টা আছে, আমি একটা করে লাইন ডিলিট করে দিলাম। এবার এইখানে একটা ঝামেলা হয়েছে যে এই ওয়ালটা একটা ওয়াল, কিন্তু এখানে একটা লাইন আছে, আমি এটাকে ট্রিম করে টি আর ডাবল এন্টার ট্রিম করে এটাকে আমি ট্রিম করে দেব এবং এখানেও ট্রিম করে দিতে হবে, টি আর ডাবল এন্টার ট্রিম করে দিই। তো আমি চাই এই পাশে এই ধরনের আরেকটা রুম থাকবে, তো নির্দিষ্ট দূরে রুমটা থাকবে। তো আমি কত দূরে থাকবে, ধরি 2 মিটার দূরে এই পাশে একই রুম থাকবে। তো আমি এর জন্য অফসেট এন্টার 1 মিটার দূরে একটা লাইন নেব, 1। তাহলে এই 1 মিটার দূরে আমি যদি এটা মিরর ধরি, তো এই পাশে মিরর বাইরে এই ওয়ালগুলো মিরর হবে। কিভাবে হয় আমি দেখি, একটু এমআই এন্টার মিরর, আমি পুরো অবজেক্টগুলো সিলেক্ট করলাম, এন্টার দিলাম। তারপরে এই অবজেক্টের এই মাথা থেকে মাথা সিলেক্ট করলাম। তারপরে এখানে বলতেছে ইউজ সোর্স অবজেক্ট, আমি যদি এই অবজেক্টগুলো ডিলিট করতে চাই তাহলে ইয়েস দেবো, আর যদি না করতে চাই নো, আমি যদি চাই না তাই নো দেব। এবার আমি এই লাইনটা মুছে ফেললাম। তো আমার এখানে কিন্তু 4টা রুম তৈরি হয়ে গেল। এবার আমি এখানে এই লাইনটা জোড়া দিয়ে দিলাম এবং এখানে ছোট একটা লাইন এঁকে জোড়া দিয়ে দিলাম, এটা একটা পাথওয়ে হিসেবে থাকে। তারপরে যদি আমি এখানে যদি আহ, যে সিঁড়ি বা ধাপ, উঠতে যে ধাপগুলো ব্যবহার করে আমি সেগুলো আঁকতে চাই, তো অফসেট ধাপের সাধারণত 25 বা 30 সেন্টিমিটার থাকে বা 0.3 মিটার দিলাম। তারপরে আমি এখানে 3টে বা 4টা ধাপ দিয়ে দিলাম।
নিচে রুমে বা উপরে ওঠার জন্য এই ধাপগুলো ব্যবহার করা হবে। তো আমি চাই যে এই ধাপগুলো এই পাশেও এভাবে থাকুক, তাহলে আমি কি পুনরায় আঁকবো? না, পুনরায় আঁকবো না। আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, এখানে শিট যে অংশটা পুরো সিলেক্ট করলাম, তারপরে সিও এন্টার কপি করলাম, তারপরে এই বেসটা এই অংশটা সিলেক্ট করলাম, এই বেস পয়েন্ট হিসেবে এই কর্নার সিলেক্ট করে যদি এই কর্নারের সাথে লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার সিঁড়ি হয়ে গেল। তো সহজে এই মডিফাই টুলসের এই সহজ প্রয়োগগুলো আমাদের কিন্তু জানতে হবে। আবার যদি আমি এখন চাই যে এই অবজেক্টটা এই পাশে আর একটা কপি থাকবে, সিও এন্টার কপি, এবং এদিকে নিয়ে এখানে একটা কপি রাখলাম, আরো চাইলে আরো কপি, কিন্তু নির্দিষ্ট দূরে যদি কপি রাখতে চাই, যে আমি এই অবজেক্ট সিলেক্ট করলাম, সিও এন্টার, পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার, তারপর এখান থেকে 500 একক 500 একক দূরে এটা কপি হবে। তো আমি জাস্ট 500 লিখে এন্টার দেওয়ার মানে হচ্ছে আমার এটা 500 একক দূরে আমার একটা কপি কিন্তু হয়েছে। আমি যদি এটা মুভ এখন এদিকে নিয়ে আসতে চাই, তো মুভ এন্টার, আমি মুভ দিলাম, তারপরে এদিকে আমি 400 একক মুভ করে নিয়ে আসবো। তো 400 লিখে এন্টার দিলে আমার এটা 400 একক এদিকে মুভ হয়ে আসে। তো এভাবে আপনারা যে বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এই ক্লাসে আর একটা বিষয় না দেখালেই নয়, সেটা হচ্ছে সেনাপ, অবজেক্ট সেনাপ। তো আমি যখন মাঝখানে উইন্ডোটা আঁকলাম, তখন আমি এই লাইনটার মাঝখান নির্ধারণের সময় দেখেন যে আমি কিভাবে মাঝখান খুঁজে পেলাম, যে আমি যখন লাইনটার মাঝখানে এখানে নিয়ে আসি, তখন একটা ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন ভেসে ওঠে। আমি যখন এই লাইনটার কর্নার আসি, তখন একটা স্কোয়ার আকৃতির একটা চিহ্ন ভেসে ওঠে। এটা কেন ওঠে? এটা হচ্ছে অবজেক্ট সেনাপ। তো অবজেক্ট সেনাপ আমরা কি এটা বোঝার জন্য প্রথমে আমরা ওএস কমান্ডের সাহায্যে অবজেক্ট সেনাপ ওপেন করলাম। অবজেক্ট সেনাপ ওপেন করার পরে আপনি দেখেন এখানে কতগুলো অবজেক্ট সেনাপের অপশন আছে, যেমন এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, এই কতগুলো অপশন আছে। আমি সবগুলো সিলেক্ট করি, সাধারণত কাজ করি, তবে আপনারা যখন বড় কাজ করবেন তখন এইটা সম্ভব হবে না। তো অবজেক্ট সেটআপ অন অফ করার জন্য আপনি লিখে রাখেন F3, কিবোর্ডে শর্টকাট কি হলে F3 প্রেস করলে এই টিকটা যদি থাকে এখানে, তাহলে এটা হচ্ছে অন। তো আমি F3 প্রেস করলে এটা চলে যাচ্ছে, আবার F3 প্রেস করে এটা চলে আসছে। অর্থাৎ অবজেক্ট সেটআপের জন্য আপনি F3 প্রেস করবেন। F3 প্রেসের মাধ্যমে অবজেক্ট সেটআপ অফ এবং অন করা যায়। আর সিলেক্ট আমি ক্লিয়ার অল দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য। ক্লিয়ার অল মানে এখানে কোনো অবজেক্ট সেটআপ সেট করা নাই। আর এখন যদি অবজেক্ট সেটআপ অন করাও থাকে, তাহলেও আমার কোনো অবজেক্ট সেটআপ হবে না। যে আমি প্রয়োগের জন্য আমি এটা ওকে দিলাম, তারপর আমি এখানে একটা লাইন আঁকলাম। লাইন আঁকার পরে আমি এই লাইনটার প্রান্ত থেকে আরেকটা লাইন আঁকবো। এখন কিন্তু সেই যে আপনার স্কার্ট চিহ্নটা, সেটা কিন্তু আসতেছে না, মাঝখানে নিলেও আর সেই চিহ্নগুলো আসতেছে না। তো না আসে, তো আমি এখানে একটা লাইন আঁকবো। আমি এখানে মিশিয়ে একটা লাইন নিলাম, তারপরে আমি এই পর্যন্ত লাইন আঁকলাম। তো আমি এবার এখানে একটু জুম করে দেখাই, যে দেখেন এই লাইনটা আঁকলাম, কিন্তু লাইনের মাথায় কিন্তু লাইন লাগে না। তো আমি ডিলিট করে দিলাম। এবার ওএস অবজেক্ট সেটআপ পুনরায় অন করলাম, তারপরে এন্ড পয়েন্ট সিলেক্ট করলে ওকে দিলাম। তারপরে এবার দেখাই যে আমি মাঝখানে আমি কিন্তু আর ক্লিক করতে পারবো না। আমি এখানে ক্লিক করলেও আমার যে স্ন্যাপিং দেখেন, আমার কিন্তু স্ন্যাপ হচ্ছে কোথায়, কিবোর্ডের স্ন্যাপ হচ্ছে ডান পাশে অথবা বাম পাশে। তো আমি যদি এবার এখানে স্ন্যাপ করে ক্লিক করি, তো আপনি দেখেন এখানে কিন্তু আর কোনো ফাঁকা পাবেন। তো একইভাবে মিড পয়েন্ট যদি সিলেক্ট করি, ও এস এন্টার, তারপরে এই মিড পয়েন্ট দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম। তারপর দেখেন এখন কিন্তু মিড পয়েন্ট সিলেক্ট হচ্ছে এবং এন্ড পয়েন্ট সিলেক্ট হচ্ছে, মিড পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সিলেক্ট হচ্ছে। তো আমি এখন সহজেই এই লাইনের মিড পয়েন্ট সিলেক্ট করতে পারতেছি। তো এটা হচ্ছে অবজেক্ট সেটআপের কাজ। এটা এই অবজেক্ট সেটআপ না শিখলে, না জানলে কিন্তু আপনার ড্রয়িং ক্লাস করতে পারবেন না। অবজেক্ট সেটআপ নিয়ে প্র্যাকটিস করবেন। তো আমি সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দিলাম। আরেকটা বিষয় আপনাদের সদা অবগতির জন্য জানিয়ে রাখি, যে অবজেক্ট সেটআপের ভিতরে একটা অপশন আছে গ্রিড সেটআপ, সেটআপ এন্ড গ্রিড সেটআপ। এই গ্রিড সেটআপ হচ্ছে যে আপনার যে এই দাগগুলো আছে, আমি দেখাই যে এই যে ছোট ছোট দাগগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলোকে গ্রিড বলে। তো গ্রিড সেটআপ অন থাকলে এই প্রতিটা গ্রিডের যে এই ক্রস
আছে এই ক্রোজে আপনার মাউস কার্সরটা সেট আপ হবে। তো সেটা খুবই বোরিং। আমি সবসময় এই গ্রিড স্ন্যাপটা অন অফ করে কাজ করবেন, না হয় আপনারা কিন্তু কাজ আগাতে পারবেন না। তো গ্রিড স্ন্যাপ অফ করার জন্য F9 সহজে প্রেস করলে আপনার গ্রিড স্ন্যাপ অফ হবে, অথবা F9 প্রেস করলে অন হবে। তো টিক নাই মানে অফ আছে, আমি ওকে দিলাম। তো আশা করি এই ভিডিওতে আমি যেটা শেখাতে চেষ্টা করছি আপনারা মডিফাই টুলস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়েন আমাকে আমার মেইল অ্যাড্রেসে মেইল করে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা আহ, এই অ্যানোটেশন প্যানেল সম্পর্কে ধারণা দেব, একই সাথে আমরা হ্যাশ, অটোক্যাডের যে হ্যাশ আছে এই হ্যাশ সম্পর্কে ধারণা দেব, এবং অ্যানোটেশন সম্পর্কে ধারণা দেব। যদি সম্ভব হয় লেয়ার সম্পর্কেও কিছু বলার চেষ্টা করব, আর যদি সম্ভব না হয় তাহলে শুধু অ্যানোটেশন নিয়ে নেক্সট ক্লাসে আমরা অ্যানোটেশন এবং টেক্সট খুব ইম্পর্টেন্ট। আমরা ধারাবাহিকভাবে আশা করি আর দুইটা তিনটে ক্লাসের ভিতরে আমাদের অটোক্যাড টুরি কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা প্র্যাকটিস করুন, প্রতিটা ক্লাস নিয়ে অন্তত 5 থেকে 7 দিন প্র্যাকটিস করবেন, তারপরে দ্বিতীয় ক্লাস নিয়ে আবার চেষ্টা করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কৃতজ্ঞতা হিসেবে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।